ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও নামছে ট্রফি জয়ের মিশনে। কিন্তু এবারে প্রশ্ন হলো, মেসি এবং তার বাহিনীরা এই আর্জেন্টিনা কি 2022 সালের মতো আবারও বিশ্বকাপ জিততে পারবে, নাকি বয়স, ইনজুরি এবং নতুন প্রজন্মের চ্যালেঞ্জের সামনে তারা রুখে দাঁড়াবে? তো আজকে আমরা আর্জেন্টিনার এই পুরো স্কোয়াডটা রিভিউ করবো, অ্যানালাইজ করবো, তাদের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আর এটা আমাদের ওয়ার্ল্ড কাপ সিরিজের দ্বিতীয় ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো করবেন। আর এই বিশ্বকাপ সিজনে আমাদের লক্ষ্য 10,000 ফলোয়ার্স। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত যদি আর্জেন্টিনার এই স্কোয়াডের উপর নজর দিই, তো প্রথমত গোলকিপিং পজিশনে তিনজন প্লেয়ার। তারা হলো এমিলিয়ানো মার্টিনেজ, রুলি এবং জোয়ান মুসো। মুসোকে হয়তো বার্সেলোনা ফ্যানরা ভালো মতোই চিনে, তো মুসোকে নিয়ে আলাদা কিছু বলার নাই। তবে আর্জেন্টিনার যে মেন দিকে সেটা হলো এমিলিয়ানো মার্টিনেজ। সে শুধু বর্তমানে আর্জেন্টিনারই না, পুরো বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। কারণ তার কাছে শুধু শর্ট স্টপিং না, তার সবচেয়ে বড় শক্তি তার মানসিক শক্তি। কারণ সে যে একটা মেন্টালিটি মনস্টার, সেটা তার কর্মকাণ্ড কিংবা তার যে হাব ভাব সেটা দেখলে টের পাওয়া যায়। কারণ প্রেশার সিচুয়েশনে এমিলিয়ানো মার্টিনেজ তার অনবদ্য। বিশেষ করে যখন কথা আসে পেনাল্টি শুট আউটের, যদি কোনো ম্যাচ পেনাল্টিতে যায়, তাহলে আর্জেন্টিনার আত্মবিশ্বাসটা অন্য লেভেলে চলে যায়। কারণ তাদের একটা এমিলিয়ানো মার্টিনেজ আছে, যেটা পৃথিবীর অন্য কোনো দল বুক চিপে বলতে পারবে না যে আমাদের জিকে আছে, পেনাল্টিতে আমরা সেফ আছি। এটা অন্য কেউ বলতে পারবে না, শুধুমাত্র আর্জেন্টিনা এই কথাটা বলতে পারবে, কারণ তাদের একটা এমিলিয়ানো মার্টিনেজ আছে। তো এমিলিয়ানো মার্টিনেজ হবে স্কলনের প্রথম ফার্স্ট চয়েস গোলকিপার। তো তবে একটা কনসার্নের বিষয় আছে, অ্যাস্টন ভিলার হয়ে যখন এমিলিয়ানো মার্টিনেজ লাস্ট ম্যাচটা খেলতেছিল, তখন তার আঙুল হয়তো একটা ফ্র্যাকচার হয়েছে, সেজন্য হয়তো বিশেষ করে প্রথম ম্যাচ সে মিস করলেও করতে পারে। তবে সেখানে চিন্তার কোনো কারণ নেই, সেখানে রুলি আছে, জোয়ান মুসো আছে, তারাও যথেষ্ট ভালো প্রুভেন। মুসো তো এই সিজনে অ্যাথলেটিকোর হয়ে খুব দুর্দান্ত কিছু ম্যাচ খেলছে, দুর্দান্ত কিছু পারফরমেন্স ছিল। তো সেটা গোলকিপিং নিয়ে তাদের আলাদা করে চিন্তার কোনো কারণ নাই। তো ফার্স্ট চয়েস অবশ্যই অবশ্যই এমিলিয়ানো মার্টিনেজ। এরপরে আসি আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে। যেখানে যে জায়গাটা হয়তো আর্জেন্টিনা এবার একটু চিন্তায় পড়তে পারে কিংবা চিন্তায় পড়ার কথা, কারণ তাদের যে ডিফেন্সের ধারটা 2022 ছিল সেরকমটা এবার থাকবে কিনা, সেটার সবচেয়ে বড় কারণ হলো এবার তাদের যে ডিফেন্স গুলো নেওয়া হয়েছে সেগুলো হলো সেন্টার ব্যাক পজিশনে নিকোলাস ওটামেন্ডি, কুটি রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ এবং বালের্দি। রাইট ব্যাক পজিশনে আছে তারা হলো মলিনা এবং গঞ্জালো মন্টিয়াল। যে মানুষ হয়তো প্রেশার কি সে জিনিসটা জানেই না। অন্যদিকে লেফট ব্যাক আছে দুইজন, নিকোলাস টালিয়াফিগো, সাথে আছে মেডিনা। এখন এখানে বড় কনসার্নের কারণটা কি, সেটা হলো প্রথমত এই সিজনে যেসব প্লেয়াররা খেলছে, প্রথমত নিকোলাস ওটামেন্ডি, তার এখন বয়স হয়ে গেছে 38 বছর বয়স। আর 38 বছর আর 38 বছর বয়সে একটা প্লেয়ার যত ভালো ডিফেন্ডিং করুক না কেন, যখন আপনি একটা পেসি অ্যাটাকের সামনে যাবেন, হয়তো আপনি এমনি ডিফেন্ডিং ভালো করবেন, কিন্তু 1v1 যখন যাবেন তখন আপনি ওই পেসটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, সে আপনি যত ভালো ডিফেন্ডারই হন না কেন। এটা হলো বাস্তবতা। অন্যদিকে সে কুটির এমরও এজন্য টটেনহামের হয়ে তার ইনজুরির ভিতর দিয়ে যাওয়া আসা খুব একটা ভালো পারফরমেন্স ছিল না, মোটেও একটা ভালো পারফরমেন্স ছিল না তার। তো সেটা একটা বড় কনসার্নের জায়গা থাকবে। কারণ পুরো সিজন ধরে তার যে একটা বিলো এভারেজ একটা পারফরমেন্স ছিল, সেটা নিয়ে একটা কনসার্নের জায়গা থেকে যায়। অন্যদিকে লিসানার্ডো মার্টিনেজ সিজনের বড় একটা সময় কাটাইছে ইনজুরিতে। ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপে তো একটা মঞ্চে পারফর্ম করা খুবই একটা হার্ড বিষয়, সেটা সবার পক্ষে সম্ভব না। তবে সে যদি ভালো মতো পারফর্ম করতে পারে, সেটা অবশ্যই আর্জেন্টিনার জন্য একটা ভালো দিক হবে। আর স্কটল্যান্ড চাইবে যেন তার থেকে তার সেরাটা বের করে নিতে পারে। অন্যদিকে বালের দিক ঠিকঠাক। তবে আর্জেন্টিনা একটা প্লেয়ারকে খুবই মিস করবে সেন্টার ব্যাক পজিশনে, সেটা হলো সেন্সি। সেন্সি এই সিজনে দুর্দান্ত ছিল, কিন্তু তাকে কেন নেওয়া হলো না সেটা আমি এখনো বুঝতে পারতেছি না। কারণ যদি আপনি তার খেলা দেখে থাকেন, সেখান থেকে বালের থেকে তো অবশ্যই বেটার ছিল, সেখানে অবশ্যই একটা চান্স ডিজার্ভ করতো, কিন্তু তারপরও তাকে নেওয়া হয় না। তো এই জিনিসটা একটা কনসার্নের বিষয় হইলেও হইতে পারে। অন্যদিকে যদি আসি রাইট ব্যাকের কথায়, সেখানে মলিনা অটো চয়েস। কারণ মলিনা থেকে বেটার কেউ না। কারণ গঞ্জালো মন্টিয়াল আর্জেন্টাইন লিগে খেলে হিসেবে, তো সেখানে মলিনা ফার্স্ট চয়েস এবং গঞ্জালো মন্টিয়াল তার ব্যাকআপ হিসেবে থাকবে। দুইজনই ভালো প্লেয়ার। তবে তবে মলিনা যে লং রেঞ্জ থেকে শুট নিয়ে অনেক কিছু করতে পারে, সেটা সেটা সে অ্যাথলেটিকো দেখিয়ে দিয়েছে। কিছু কিছু ম্যাচে দুর্দান্ত লং রেঞ্জের শট গুলো ছিল, আর সেগুলো আসলে কন্ট্রোল করা খুবই মুশকিল। তবে একটা জিনিস কি, এই দলে যতই এরকম ইনজুরি সমস্যা কিংবা ফর্মহীনতা থাকুক, কিংবা বয়সের সমস্যা থাকুক, এই দলের যেসব ডিফেন্ডারদের নেওয়া হয়েছে, তাদের সবচেয়ে বড় শক্তি কি, কারণ তাদের একটা ওয়ার্ল্ড কাপ জেতার এক্সপিরিয়েন্স আছে, তাদের ওয়ার্ল্ড কাপে খেলার এক্সপিরিয়েন্স আছে। এই এক্সপিরিয়েন্সটাই বিশ্বকাপ হতে বেশি কাজে লাগবে। ফর্ম মানুষের ওঠানামা হয়, সবকিছু হয়, কিন্তু যখন এই এক্সপিরিয়েন্সটা আপনি জানেন যে কোন সিচুয়েশনে কি করতে হবে, সেইটাই আপনার সবচেয়ে বড় কাজে দেবে। আর এই ডিফেন্সের সবচেয়ে বড় শক্তি হয়তো এইটাই। সাথে তাদের কোচ স্কুলানি তো আছেই। আর স্কুলানি এই বিশ্বকাপে কি হয়েছে, এই স্কোয়াডে যে 22 সালের যে বিশ্বকাপের যে কোরটা ছিল, তাদের যে মেন প্লেয়ার গুলো, তাদের সবাইকেই এই স্কোয়াডে রাখছে, তাদের স্কোয়াডের যে কোরটা মেনটেন থাকে। আর সেটা সে ভালো মতো এই স্কোয়াডের মাধ্যমে করে দেখাচ্ছে। আর্জেন্টিনার লেফট ব্যাকে টালিয়াফিগো থাকবে, আর তার ব্যাকআপ হিসেবে থাকবে মেডিনা।
এটা এখানে একটা ভালো চয়েস। আর টেলিফিকো যথেষ্ট একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো সেখানে আশা করি ভুলও করে। তবে একটা জিনিসকে টেলিফিকারও বয়স হয়ে গেছে, তাকেও ভুগতে হবে পেসি অপোনেন্টের বিপক্ষে। তবে একটা জিনিসকে এই টিমটা কি করে, যখন তারা খেলে একসাথে খেলে, তাদের ভিতরে যে কেমিস্ট্রি, সবচেয়ে ভালো একটা কেমিস্ট্রি হলো আর্জেন্টিনার বর্তমানে ওয়ার্ল্ড ফুটবলের ভিতর। আর এইটা এই টিমটিকে অন্য যে কোনো টিম থেকে আলাদা করে তোলে, এটাই সবচেয়ে বড় শক্তি এদের। এরপর আসে আর্জেন্টিনার মিডফিল্ড। আমার মতে এই আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মিডফিল্ড। এবার তাদের মিডফিল্ডে আছে এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, ম্যাকালিস্টার, লিওনার্দো পারেডেস, পেলাসিয়াস, বার্কো এবং জিওভানি লো সেলসো। জিওভানি লো সেলসোর কথা আলাদাভাবে বলতে হয়, কারণ 2022 বিশ্বকাপে সে স্কোয়াডে ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে ইনজুরিতে সে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। তো সেটা তার জন্য একটা বড় একটা হার্ট ব্রেক ছিল, কারণ তার যে স্কোয়াডে সে ছিল সেই দলটা বিশ্বকাপ জিতলো, কিন্তু সে থাকতে পারলো না কারণ তার ইনজুরির কারণে। এইবার সে চাইবে সে যেন সেই তার অধরা স্বপ্নটা এবার বিশ্বকাপটা জিতে পূরণ করতে। তবে ধরো মিডফিল্ডে আমরা রিসেন্ট কিছু ম্যাচে দেখছি যে কয়েক ধরনের রোটেশন হয়েছে, সেখানে অনেক ধরনের কম্বিনেশন ট্রাই করা হয়েছে। তবে আমার মতে এই টিমে যে তিনজন মিডফিল্ডার অবশ্যই অবশ্যই খেলবে তারা হলো এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টার এবং রদ্রিগো ডিপল। আর তাকে রিপ্লেস করবে মোস্ট প্রবাবলি লিওনার্দো প্যারেদেস অথবা লে সেলসো। কারণ এনজো ফার্নান্দেস ও ম্যাকালিস্টার দুইজনই দুর্দান্ত, তাদের আপনি রিপ্লেস করতেই পারবেন না বর্তমানে। তো তাদের পাসিং বলেন কিংবা তাদের গেমের যে কন্ট্রোলটা বলেন, সবকিছুতেই তারা দুর্দান্ত। আর তার থেকেও বড় কথা, এই যে এইদের আর্জেন্টিনার যে মিডফিল্ডার তাদের ভিতরে যে কেমিস্ট্রি, কারণ তারা বল ডোমিনেট বা বল পজিশনে খেলতে পারে। তবে শুধু তারা তবে তবে শুধু তারা যে বল পজিশনিং খেলায় খেলে সেরকমটা না, তারা অপোনেন্ট হিসাবে তাদের গেমটা কন্ট্রোল করতে পারে। আর স্কোরানোর সবচেয়ে বড় শক্তি এটাই, সে শুধু একটা স্পেলিং স্টাইলের উপর ফোকাস না, সে যখন বল পজিশন লাগবে সে বল পজিশনে খেলবে, যখন কুইক কাউন্টার দরকার সে কুইক কাউন্টার খেলবে। এটা স্কোরানোর সবচেয়ে বড় শক্তি। আর তার দল তার মাইন্ডসেটের মতো ভালো মতো অ্যাডাপ্ট করতে পারে, যখন প্রেসিং দরকার প্রেসিং করবে, যখন লো ব্লক দরকার লো ব্লক করবে, আর যখন সে কাউন্টার দরকার কাউন্টার করবে। এটাই হয়তো এই দলের সবচেয়ে বড় শক্তি। আর এই কেমিস্ট্রিটার জন্যই আর্জেন্টিনা আজকে সবচেয়ে আলাদা দল। তো আর্জেন্টিনার আশা করি মিডফিল্ড নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এখানে তারা দুর্দান্ত টপ নচ খেলা খেলবে, আর সেটা সেটা আপনি শিওর থাকতে পারেন। এরপর সে আর্জেন্টিনার যে ফরওয়ার্ড লাইনগুলো, তাদের যে উইঙ্গার এবং ফরওয়ার্ড গুলো আছে তাদের কথা বলবো। যদি আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনের কথা বলতে হয়, তার সবার আগে বলতে হয় জাদুকর ফুটবল ঈশ্বর মেসির কথা। আপনি এটা বলতে পারেন যে মেসি এখন আগের মতো নাই, সে আরো বয়স 39, আগের মতো ক্ষিপ্রতা নাই কিংবা গতি নাই সেভাবে, সে তো আগের মতো ড্রিবলিংও করতে পারে না। কিন্তু একটা জিনিস আছে কি, মেসির যে এখনো বুঝে বল আইকিউ, তার যে ভীষণ, তার যে পাসিং, বল পায়ে তার যে ডিসিশন মেকিং গুলো এখনো ওয়ার্ল্ডের 100-200 ভালো ভালো টপ লেভেলের প্লেয়ারদের থেকে ফার ফার বেটার। আর এখানে হয়তো মেসি সবার থেকে আলাদা। আর মেসিকে আপনি যখন একটা দলে রাখবেন, সেই দলটাকে আপনি কখনোই বাদের খেলায় ফেলে দিতে পারবেন না। আর যখন মেসি আর্জেন্টিনা খেলতেছে, তখন মেসি তো আর্জেন্টিনার হয়ে খেলেই, আর বাকি যে 10 জন থাকে তারা খেলে মেসির হয়ে। আর এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। তারা শুধু আর্জেন্টিনার জন্য না, তারা খেলে মেসির জন্য। মেসির জন্য যেন আমরা কিছু করতে পারি। এটা আপনি যে দলে দেখেন, ব্রাজিল বলেন তারা টপের পিছনে ছোটে, তারা এটা ছোটে না আমরা নেইমারের জন্য খেলি। কিংবা পর্তুগাল, তারা টপের পিছনে ছোটে, তারা এটা কোন ভাবে না আমরা রোনালদোর জন্য খেলি। কিন্তু আর্জেন্টিনা এটা ভালো করে জানে যে মেসি কি জিনিস, তারা সেই সব সম্মানটা মেসিকে করে, আর মেসিকে তারা সেরকম ভালোবাসে। সেজন্যই তারা মেসির জন্য খেলে। তারা মেসিকে এমন ভাবে আগলে রাখে কিংবা মেসির সাথে এমন ভাবে খেলে যেন মেসি আর্জেন্টিনার হয়ে খেলতেছে আর বাকি 10 জন খেলে মেসির হয়ে। এটাই সবচেয়ে বড় শক্তি আর্জেন্টিনার। এরপর ফরওয়ার্ড লাইনে অন্য প্লেয়ার গুলো হলো লিসানার্ডো মার্টিনেজ, ইন্টারের ক্যাপ্টেন, সবেমাত্র সেরিয়া জিতলো, তারও দুর্দান্ত একটা সিজন গেছে। যদি ইউসিএল সে খুব একটা ভালো করতে পারে নাই, তবে ইম্পর্টেন্ট ম্যাচ গুলোতে সে গোল করছে। যদিও কিছু কিছু ম্যাচ ইনজুরি ছিল, তার থাই ইনজুরিতে সে ভুগতেছিল। তবে লিসান্ড্রো মার্টিনেজ আগের মতো সেরকম মিস টিস করতেছে না, সে একদম প্রপার একটা ফিনিশার হয়ে গেছে, টপ নচ একটা ফিনিশিং হয়ে গেছে। আর সেও স্ট্রাইক লাইনে থাকবে, সেটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। অন্যদিকে একটা প্লেয়ার ছিল জুলিয়ান আলভারেজ, এর 20টা গোল, তারপরে তো চ্যাম্পিয়ন্স লিগে 10টা গোল। তো জুলিয়ান আলভারেজ নিয়ে আলাদা কিছু বলার নাই, সাবেক বিশ্বকাপ উইনার। যদিও তাকে নিয়ে বর্তমানে বার্সেলোনা এবং অ্যাথলেটিকোর মধ্যে টানাটানি চলতেছে, তবে সেই বিষয়টা সে হয়তো বর্তমান মাথায় নিচ্ছে না। তার একটা বর্তমানে বিশ্বকাপ, আসলে সেটাই হওয়ার কথা। তো আর আলভারেজও একদম ব্রিলিয়ান্ট একটা প্লেয়ার, সেটা সবাই জানে। তার দিনে সে যে কোনো ম্যাচ ঘুরাই ফেলতে পারে। এরপর একটা প্লেয়ার আছে যেটা হয়তো নাম আপনি আগে কোনো শোনেন নাই, সে হলো ফিলাকো লোপেজ। আমি যখন তার নামটা শুনলাম আমি নিজে একটু সারপ্রাইজ হয়েছি, কারণ এখানে অনেক আরো প্লেয়ার ছিল যাকে তারা স্কোয়াডে নাই। তার ভিতরে আছে অবশ্যই পাওলো দিবালা, তাকে আজটা মিস করবে। তারপর আলেহান্দ্রো গার্নাচো, সে যদিও খুব একটা ভালো সিজন কাটায় নাই। তারপর হয়তো তাকে রাখা যায় তো ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো। তো এইসব প্লেয়ার আছে তাদেরকে হয়তো স্কোয়াডে রাখা গেলেও যাইতে পারতো, তো দিবালাকে আর্জেন্টিনা ডেফিনেটলি মিস করবে।
4-5 ম্যাচে দিবালা যেভাবে খেলতেছে সেটা আসলে ঈর্ষণীয়। আর দিবালা যে স্কোয়াডটা মিস করছে সেটা তো আর্জেন্টিনা ফ্যানদের একদমই ভালো লাগবে না। এখন আসি ফ্লাকো লোপেজের কথা। ফ্লাকো লোপেজকে যখন আমি নামটা দেখলাম তখন আমি আসলে খুবই ভাবছিলাম যে এই প্লেয়ারটাকে, তখন যখন আমি তাকে নিয়ে রিসার্চ করলাম কিংবা তার ভিডিওগুলো দেখলাম কিংবা তার স্টার্ট দেখলাম, আসলে অবাক হয়েছি। ছেলেটা খেলে ব্রাজিলিয়ান লিগে পালমেইরাসে আছে। আর সে ব্রিলিয়ান্ট সুপার সাব, এই জন্য 10টা অ্যাসিস্ট আছে তার, তো সে ভালো প্লে মেকারও। তো তাকে নিয়ে একটা নজরে রাখতে হবে, কারণ সে যে বিশ্বকাপ একটা তুরুপের তাস হবে না সেটা কেউ বলতে পারবে না। আর স্কোয়াড হয়তো তাকে ভেবেচিন্তে নিচে স্কোয়াডে, সেটা একটা মাথায় রাখতে হবে। এরপর সে আর্জেন্টিনার যে উইঙ্গার গুলো আছে তাদের নিয়ে কথা হলো। প্রথমত নিকো পাজ কোমরের দুর্দান্ত একটা সিজন কাটাইছে, ওয়ান অফ দ্য বেস্ট সিজন আর ওয়ান অফ দ্য বেস্ট ইয়ং ট্যালেন্ট অফ আর্জেন্টিনা বর্তমানে। তো নিকো পাজের দিকে আলাদা নজর থাকবে। আর নিকো পাজ শিওর শট স্টার্ট করতেছে এই লাইন আপে, সেটা আপনি শিওর থাকতে পারেন। যদি স্টার্ট নাও করে তাকে অবশ্যই প্রতিটা ম্যাচে আপনি দেখবেন যে খেলতেছে, কারণ সে যে দুর্দান্ত একটা ফর্মে আছে কোমর হয়ে, কিংবা বর্তমানে সে যেভাবে খেলতেছে সে একটা স্টার্টিং পজিশন ডিজার্ভ করে এই টিমে। থিয়াগো আলমাডা অবশ্যই অ্যাথলেটিকোতে খেলে। তারপর আছে জুলিয়ানো সিমিওনে আর নিকো গঞ্জালেস। এখন নিকো পাজ এখানে ক্যাম এবং লেফট উইং দুইখানে খেলতে পারে। নিকো গঞ্জালেস লেফট উইং এ খেলতে পারে, কিংবা অ্যাটাকিং এবং সেন্টার মিড কিংবা ক্যাম্প পজিশনেও খেলতে পারে। জুলিয়ানো সিমোনে থিয়াগো আলমাডা দুইজনে রাইট রাইট উইং এ খেলতে পারে। তো আর্জেন্টিনার অ্যাটাকটা খুবই সাজানো গোছালো, এক্সপিরিয়েন্স এবং ইয়ং প্লেয়ারদের যে কম্বিনেশনটা সেটা দুর্দান্ত ভাবে একদম ব্যালেন্স করছে স্কলানি। আর সাথে যখন মেসি থাকবে সেখানে সোনাই সোহাগা, 100-100। তো এই জিনিসটা আপনারা একদম খেয়াল রাখতে হবে, যে কারণ আর্জেন্টিনার হয়তো ডিফেন্সটা একটু এবার এলোমেলো হতে পারে, কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ড এবং অ্যাটাকিং পজিশনে যে প্লেয়ার গুলো তার টপ না টপ প্লেয়ার, এবং তাদের ভিতরে যে ব্যালেন্সটা ঘটবে সেটা আর স্কলানি হয়তো ভালো মতো চিন্তা করে রাখছে যে তারা কিভাবে খেলাবে। আর এই টিমের অ্যাটাকটা খুবই স্ক্যারি। এই টিমের একটা আলাদা নজর রাখতে হবে যে এই টিমটা অ্যাটাকিং এ কি করে। কারণ যে মেসি তো আছে, তার সাথে আলভারেজ, নিকো পাস, থিয়াগো আলমাদা, লটারো মার্টিনেজ, মানে অসাধারণ কিছু প্লেয়ার আছে, তারা যে কোনো টিমের সময় খেলার মুখ করে দিতে পারে। তবে এখন সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনাকে এই টিম আসলেই আহ পরপর 2টা বিশ্বকাপ জিততে পারবে এটা তো সময় বলে দেবে। তবে হ্যাঁ, পোটেনশিয়াল আছে, আপনি একবার ঝেড়ে ফেলে দিতে পারবেন না। যদি তারা ডিফেন্সটাকে কম মেয়ার নেই, যদি তাদের ডিফেন্সের যে প্লেয়ার আছে যাদের ফর্ম গুলো ফিরে আসে কিংবা ভালো মতো খেলতে পারে, কম্প্যাক্ট ভাবে খেলতে পারে, তাহলে অবশ্যই বিশ্বকাপে আরেকটা, তবে আর্জেন্টিনা তাদের পরপর 2টা বিশ্বকাপের জন্য যেতেই পারে। এই চিন্তাটা তারা করতেই পারে। আর তারা এটাও চাইবে যে মেসি শেষ বিশ্বকাপ যেন তারা মেসিকে একটা বিশ্বকাপ দিয়ে বিদায় দিতে পারে। এটা তারা অবশ্যই চাইবে, কারণ এই টিমটা আমি জানি একটা জিনিস জানি, তারা মেসির জন্য খেলে। আর মেসির জন্য তারা যে কোনো পর্যায়ে যাইতে পারে। তো কালকে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবেন, সাথে থাকবেন তবুজ মাদ্রিদ অ্যান্ড বিয়ন্ডের।